আমরা দিদির দয়ায় বেঁচে নেই, দিদি আমাদের দয়ায় বেঁচে আছে। হ্যাঁ, এটাই আমরা শুনলাম সেই বিখ্যাত সভায়, যেখান থেকে কিনা একজন মন্ত্রীকে, এই বাংলারই একজন মন্ত্রীকে আমরা বলতে শুনেছি যে কলকাতাও তিনি অচল করে দেবেন। এই 50টা জায়গায় 2000 করে বসে যাব এবং কলকাতাও দখল হতে বেশি সময় লাগবে না। কিভাবে? যেভাবে ঠিক বাংলাদেশ দখল হয়েছিল বোধহয় ওই স্টাইলে নাকি? কারণ আমরা গত কয়েকদিন ধরে দেখতে পাচ্ছি একেবারেই সব কিছু ভেঙে পড়েছে, আইন কানুন বলে কিছু নেই। উগ্রবাদী বলবো একদল লোক, তারা মুখে গামছা বেঁধে, কাপড় বেঁধে, তাদের মুখ দেখা যাচ্ছে না, এবং লোক নয়, এরা খুব বাচ্চা ছেলে। এরা যা শুনলাম 10 থেকে 18 বছর বয়সের ছেলে, জানি না ট্রেন্ড হয়তো। তো তারা যাচ্ছে যে সুতি না ধুলিয়ানের যে স্টাইল বাজার বড় রাস্তার ওপর ধ্বংস করছে, সেখান থেকে জিনিস লুটপাট করছে। ঠিক কয়েকদিন আগে যেরকম বাংলাদেশে আমরা দেখেছিলাম বাটার শোরুম বিচ্ছিরিভাবে লুট করা হচ্ছে, জুতো ছুঁড়ে ছুঁড়ে বাইরে ফেলে দেওয়া হচ্ছে, যাকে বলে ভালো মতন লুটপাট ভাঙচুর করা হচ্ছে। ঠিক একই জিনিস আমরা দেখতে পেয়েছি মুর্শিদাবাদের সুতি, ধুলিয়ান, শামশেরগঞ্জ আর জঙ্গিপুরে। সাধারণ মানুষ ভীষণ আতঙ্কিত। গত কয়েকদিন ধরে তাদের বাড়িতে ভাঙচুর হয়েছে, মূলত হিন্দুদের টার্গেট করে করা হয়েছে। আজকে আমি এই যে মানে কি বলবো, সম্প্রদায় উল্লেখ করে বলতে বাধ্য হচ্ছি, কারণ সেটা ফ্যাক্ট, সেটা সবাই দেখতে পাচ্ছে। বহু চ্যানেল, ইলেকট্রনিক মিডিয়া রয়েছে, তারা তাদের সমস্ত ভিডিওতে তারা দেখিয়ে দিচ্ছে। ঘটনা হচ্ছে যে বেছে বেছে টার্গেট করে তাদেরই দোকানপাট ধ্বংস করা হয়েছে এবং রাস্তায় গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে, সরকারি জিনিসপত্র মানে সরকারি সম্পত্তি নষ্ট করা হয়েছে, এগুলো পারপাসলি। ঠিক যেরকমভাবে কয়েক বছর আগে এই সেম জায়গাগুলোতেই, যে জায়গাগুলোর নাম আমি বললাম, সেই সব জায়গাতেই একই স্টাইলে করা হয়েছিল জিনিসটা, এবং যার জন্য মনে করা হচ্ছে, এখন আমি দেখে এলাম কতগুলো নিউজ চ্যানেলে, যে এগুলো মানে বাংলাদেশি জঙ্গিরা করছে বা তাদের দিয়ে করানো হচ্ছে। 1 নম্বর প্রশ্ন, যে এত জঙ্গি ঢুকলো কী করে বাংলায়, পশ্চিম বাংলায়? অবশ্য করেই ওই যে বললাম, কে কার মদতে টিকে আছে, কে কার জন্য বেঁচে আছে, সেটা তো আমরা প্রথমেই বুঝে নিলাম, দেখে নিলাম। তো সবই প্রমাণ, এবং যেভাবে অকর্মণ্য করে রাখা হয়েছে পুলিশকে, সেটা আমরা গত কয়েকদিন দেখতে পেয়েছি। তারা নিজেরাই লুকাচ্ছেন ওই সব জায়গাগুলোতে, এবং তখন সরকারি সম্পত্তি জ্বলছে। ইভেন অ্যাম্বুলেন্সে আগুন লাগানো হয়েছে, আমি দেখলাম অনেকগুলো অ্যাম্বুলেন্স পুড়িয়ে দেওয়া হয়েছে, এবং একটা পার্টিকুলার স্টাইলে করা হয়েছে। বড় বড় আধলা ইট, বড় ইটের বড় টুকরো, একদম পুলিশ যে মিলিটারি তারা দাঁড়িয়ে রয়েছে, তাদের সামনে একজনের মাথায় লাগলো, কাটা কলা গাছের মতন সেই লোকটি পড়ে গেল রাস্তায়, এবং তার কি হলো তারপরে জানা নেই। ইতিমধ্যেই কয়েকজনের মৃত্যুর সংবাদ আমরা পেয়েছি। যাই হোক, এইসব কিছু নিয়ে আজকে বলতে বসেছি, না বলে পারলাম না, ভেবেছিলাম এই বিষয়টাকে অ্যাভয়েড করে যাব, কারণ আমরা সাধারণ মানুষ। কিন্তু না, ঘরের কাছে মুর্শিদাবাদ জ্বলছে, এবং জ্বলছে শুধু একদিন দুদিন নয়, দিনের পর দিন। আজকে সেখানে কেন্দ্রীয় বাহিনী নামাতে হয়েছে। তাও কেন্দ্রীয় বাহিনী কিভাবে নেমেছে? নর্মালি নয়, সব কিছু আইন শৃঙ্খলার অবনতি দেখা সত্ত্বেও কেন্দ্রীয় সরকার চোখ বুজে বসেছিলেন। আমাদের কলকাতার হাইকোর্টকে দিয়ে বিরোধী দলনেতার দৌড়ে গিয়ে সেখান থেকে পারমিশন করিয়ে কেন্দ্রীয় বাহিনীকে নামাতে হয়েছে সেখানে। কাল রাত থেকে কেন্দ্রীয় বাহিনী টহল দিচ্ছে, পুলিশের সঙ্গে একত্রে তারা কাজ করছে। আপাতত পরিস্থিতি কিছুটা শান্তির, কিন্তু এই পরিস্থিতি ততক্ষণই হয়তো শান্ত থাকবে যতক্ষণ তারা রয়েছেন। তারা কতক্ষণ, সেটা একটা বড় প্রশ্ন। তারা কি আজীবন পাহারা দেবেন এই জায়গাগুলো? বারবার এই জায়গাগুলোতেই টার্গেট কেন হচ্ছে? এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু রয়েছে। এই প্রশ্নের অনেক উত্তরও আমাদের জানা আছে, বিভিন্ন জায়গা থেকে আমরা দেখেছি সেগুলো প্রচার হচ্ছে। আমি দেখলাম যে আমাদেরই মাননীয়ার বক্তব্য প্রচার করা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে, এবং তার মধ্যে বেশ সুন্দর করে উল্লেখ করা রয়েছে, একটা কথা না বলে পারছি না, যে সব ধর্মের মানুষদেরকে আহ্বান জানানো যাচ্ছে তারা শান্তি বজায় রাখুন। আচ্ছা, এই যে অশান্তিটা হচ্ছে মুর্শিদাবাদে, সেটা হচ্ছে কি নিয়ে বলুন তো? বলা হচ্ছে যে ওয়াকফ আইন, যেটা মুসলিম সংশোধনী, ওয়াকফ সংশোধনী বিল যেটা আনা হয়েছে পার্লামেন্টে, এবং যেটা পাশ হয়ে আইন হয়ে গেছে, আর শুধু প্রেসিডেন্টের সাইনটা বাকি আছে, যেটা আইন হতে খুব দেরি নেই, তার বিরুদ্ধে এই প্রচণ্ড আন্দোলন হচ্ছে, বিরোধিতা হচ্ছে। ডেফিনেটলি একটা বিশেষ সম্প্রদায় থেকেই করা হচ্ছে, কারণ ওয়াকফ নিশ্চয়ই হিন্দু বা জৈন বা শিখ বা খ্রিস্টানদের কোনো রিলেটেড কিছু নয়। সেটা আমি দোষ দিচ্ছি না, যে বিরোধিতা মানুষ করতেই পারে, বিরোধিতা হচ্ছেও, বিরোধিতা বিভিন্ন স্টেটেই হচ্ছে, কিন্তু এবং বিরোধিতা একটা টু সার্টেন এক্সটেন্ট হওয়া হয়তো প্রয়োজন, সেটা ঠিক আছে। যে মাঝরাত্রে কেন বিল পাশ করা হয়েছে, আমিও যেটা দেখেছি সেগুলো প্রশ্ন, কিন্তু বিলটা পাশ হয়ে গেছে এবং সেটা পুরো ভারতবর্ষে লাগু হতে চলেছে। কিন্তু বিরোধিতাটা মানে এই
উগ্র জঙ্গি বিরোধিতাটা কেন পার্টিকুলারলি মুর্শিদাবাদের ওই জায়গাগুলোতে হচ্ছে, এটা একটা বড় প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আছে। ওই যে বলা হচ্ছে সব ধর্মের মানুষকে শান্ত থাকতে বলা হচ্ছে, আহ্বান জানানো হচ্ছে। সব ধর্মের মানুষ তো বিরোধিতা করছে না, কারণ এই আইনটা তো তাদের ধর্মের সঙ্গে বা কোনো কিছুর সঙ্গে রিলেটেড নয়। তাহলে যিনি বলছেন দিদিমণি, তিনি কিন্তু জানেন, জেনে বুঝে বলছেন। তিনি যেন কিছুই জানেন না। এবং আমি দেখছি ওনাদের যে শিক্ষার ব্যাপারটা, শিক্ষামন্ত্রী বেশিরভাগ ক্ষেত্রে অ্যাভয়েড করার জন্য বলছেন আমি জানি না। এইটা আমার জানা নেই। যেটা যার জানার কথা সেটা তার জানা নেই, এটা কি প্রমাণ করে? যা প্রমাণ করে আপনাদের আজকাল কারুর আর বুঝতে বাকি নেই। সাধারণ মানুষ খুব ভালো করেই বুঝে গেছে পুরো ব্যাপারটা। যাই হোক, এই সব বিষয়গুলো নিয়ে আজকে বলতে বসেছি, কারণ না বলে পারা যাচ্ছে না। তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ দোলা। সকল দর্শক বন্ধুকে স্বাগত জানাচ্ছি। আমি জানি কেউ ভালো নেই, আমি ভালো থাকার কথা বলছিও না, কারণ এই অশান্ত পরিবেশ আমাদেরই স্টেটেরই একটি অংশে দেখে নর্থ বেঙ্গল দিয়ে শুরু হয়েছে, সেটা কলকাতা পর্যন্ত পৌঁছতে বেশি দেরি নেই। এটা আমার কথা নয়, আমাদেরই রাজ্যের একজন মন্ত্রী বলছেন। তিনি বলছেন খুব শান্তভাবে যে কলকাতাকে তিনি খুব অল্প দিনের মধ্যেই অচল করে দেবেন, এবং সেটার বিরোধিতা কিন্তু করা হচ্ছে না। তার তো অ্যারেস্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু সে তো সেদিক দিয়ে কেউ যাচ্ছেই না। উল্টে কি বলা হচ্ছে যে আইনটা সারা ভারতবর্ষে লাগু হচ্ছে, সেটা মানে দিদির দিক থেকেই বলা হচ্ছে যে এটা পশ্চিমবঙ্গে লাগু হবে না, এই আইন বলবৎ হবে না, আপনারা জেনে রাখুন। তাহলে কিসের বিরোধিতা? আপনারা শান্ত থাকুন। পশ্চিমবঙ্গে আইনটা লাগু হবে না, একটা আইন যেটা সারা ভারতবর্ষে লাগু হচ্ছে সেটা পশ্চিমবঙ্গে লাগু হবে না। আমাদেরই যিনি মাননীয়া, তিনি কিন্তু বলছেন, অ্যাসিওরেন্স দিচ্ছেন। কাদেরকে? ডেফিনেটলি আমাদের মতন কাউকে নয়, যাদেরকে দেওয়ার, যাদের ধর্মীয় ব্যাপারের সাথে এটা রিলেটেড। এবার যে সংশোধনীটা এসছে সেটা সম্পর্কে আমি কিছু বলতে চাই। আমার ক্ষুদ্র বুদ্ধিতে আমি যতটুকু বুঝলাম, যে একটা অনেক পুরনো 1923 সালের একটা ওয়াক অফ আইন ছিল। সেখানে প্রচুর জমি জমা জড়ো হতো, যেটা দানের জমি, এবং সেটা একটা পার্টিকুলার যে ধর্মের লোকের একটা পার্টিকুলার অংশ ভোগ করছে বছরের পর বছর, বহু বছর। যাদের জন্য করা হয়েছিল জিনিসটা, এই সম্পদটা সংগ্রহ করা হয়েছিল সেই গরিব মুসলিমদের জন্য, তারা কিন্তু এটার ভাগ পাচ্ছে না বলে জানা গেছে। কথা হচ্ছে সেটা যাই হোক, তাতে কিছু সংশোধনী বারেই এসছে। 90s একটা সংশোধনী আনা হয়েছিল, 94-95 সালেরও হবে। তারপর যেটা এই বছরে 2025 সালে আনা হয়েছে, তাতে আমার যেটা চোখে পড়লো যে তাতে মেয়েদের, মুসলিম মেয়েদের কিছু সংরক্ষণের কথা বলা হয়েছে। এবং সবচেয়ে বড় কথা যেটা বলা হয়েছে যে এদের কোনো কি বলে ওটা, নজরদারি হতো না যে কি হচ্ছে এই এতটা সম্পদ নিয়ে। সম্পদটা অনেক, কারণ ভারতবর্ষের তৃতীয় সম্পদধারী শক্তি হচ্ছে এই ওয়াকফ বোর্ড। তো অনেক কিছুই তো এরকম রয়েছে। হ্যাঁ, আমি মানছি যে মন্দিরেরও প্রচুর সম্পত্তি আছে, বহু মন্দিরের, এবং এটা কিন্তু অবশ্য করেই যদি ওয়াকফ আইন আসে তাহলে এই মন্দিরের সম্পদ নিয়েও কিন্তু সিমিলার আইন আসা উচিত। কারণ বিশেষ করে সাউথ ইন্ডিয়ার মন্দিরগুলো এবং নর্থ ইন্ডিয়ারও অনেক মন্দির যে বেশ বড়লোক মন্দির, আমি বলবো আমার ক্ষুদ্র বুদ্ধিতে যতটুকুন বোঝায় আমি বুঝতে পারি, তাতে বলছি যে মন্দিরেরও কিন্তু প্রচুর সম্পত্তি, দানের টাকা, গহনা প্রচুর আছে। কিন্তু সেগুলোরও কিন্তু এই যে অডিট প্রয়োজন, যেটা এই ওয়াকফের এখন অডিট হবে বলা হয়েছে, যে এটারও অডিট হবে এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট নজরদারি করবে। একটা নজরদারির একটা সিস্টেম চালু হলো, যেটা আগে করা যেত না, আইন ছিল, করা যাবে না। তো এটা নিয়ে বিতর্ক হতে পারে, এটা নিয়ে পার্লামেন্টে বিতর্ক হতে পারে, এটা নিয়ে বিরোধিতাও হতে পারে, এবং প্রত্যেক স্টেটেই হতে পারে। আমি কোনো কিছুর বিরোধী কথা বলছি না, অবশ্যই হতে পারে। কিন্তু এই যে সাধারণ মানুষের বাড়িতে ভাঙচুর, অগ্নিসংযোগ, সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ, রেলের সম্পত্তি নষ্ট করা, এগুলো করার পিছনে যে একটা টার্মোয়েল তৈরি করা, সেটা বলাই বাহুল্য যে অশান্তি তৈরি করার জন্য এগুলো করা হচ্ছে। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যে কেন করা হচ্ছে এবং কখন করা হচ্ছে। প্রথমে বলি যে কখন করা হচ্ছে, এই নিয়ে আমার কিছু বলার আছে। করা হচ্ছে তখনই, ঠিক যখন এই যে 26,000 টিচার তারা চাকরি হারালেন সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক্টে, এবং যাদের দুর্নীতির ফলে কথাটা হয়েছে যে তারা চাকরিটা হারিয়েছেন, সেই সরকারের দুর্নীতির জন্য। এটা আমার কথা নয়, এটা এটা সুপ্রিম কোর্টের ফাইনাল ভার্ডিক্টে বলা হয়েছে। 17 রকম দুর্নীতি হয়েছে। পুরো 2016 সালের প্যানেল বাতিল এই জন্যই হয়েছে। পুরো নিয়োগ প্রক্রিয়াটাই দুর্নীতিতে ভরা ছিল, এবং যোগ্য অযোগ্য নির্ধারণ করতে বলা হয়েছিল বহুবার, বহু বছর ধরে সুযোগ দেওয়া সত্ত্বেও এসএসসি হোক, মধ্যশিক্ষা পর্ষদ হোক বা রাজ্য সরকার হোক, কেউ সেটা করে দিতে পারেননি। সেই জন্য ফাইনালি এটা বাতিল করতে হচ্ছে 2016 সালের প্যানেলটা। হঠাৎ করে আমি এই চাকরিহারা প্রসঙ্গটা কেন তুললাম? কারণ মনে হচ্ছে দেখে, যেহেতু দুটো টাইম এই যে ওয়াকফ, সোকল্ড ওয়াকফ বিরোধিতার নামে
উগ্রবাদী যে আক্রমণ দেখা যাচ্ছে, সাধারণ মানুষের বাড়ি ঘর দোকান লুটপাট জ্বালানো এগুলো করা হচ্ছে এবং সরকারি সম্পত্তিতে অগ্নিসংযোগ করা হয়েছে, আতঙ্কের পরিবেশ পারপাসলি তৈরি করা হয়েছে। যত ইচ্ছা ইট মারা হয়েছে, লোকের বাড়িতে দোকানে যা খুশি করা হয়েছে, এবং যারা করছে তাদের গায়ে হাত দেওয়া হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি উল্টো দিকে প্রশাসনের মানুষ দাঁড়িয়ে আছেন, তারা হাত দিচ্ছেন না। ডেফিনেটলি তাদের ইনস্ট্রাকশন নেই, হাত দেওয়ার জন্য তাদের ইনস্ট্রাকশন নেই। অথচ একই টাইমে আমরা দেখছি যে যারা চাকরি হারিয়েছেন তারাও আইন ভেঙেই ঢুকছিলেন, সেটাও আমি অস্বীকার করব না। তারা গেট পার হয়ে গেটের উপর দিয়ে গিয়ে বোধহয় ডিআই অফিসে কসবায় আমরা যেটা দেখেছি ঢুকছিলেন, এবং তাদেরকে যথেচ্ছ মারধর করা হয়েছে, এবং সেটাও কিন্তু প্রশাসনের আধিকারিকদের পক্ষ থেকেই অর্ডার এসেছিল বলে শোনা গেছে, এবং সেই জন্যই তারা করেছেন। তাহলে একই যে প্রশাসনের মানুষজন তাদের দুরকম আচরণ একই টাইমে আমরা দুই জায়গায় দেখেছি। সেটা অবশ্য করেই তারা তাদের উচ্চতন কর্তৃপক্ষ যারা আছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুসারেই করেন, তাই তারা করেছেন। এটা তাদের চাকরির শর্ত, আমি সেখানে তাদের বিরোধিতা করতে চাই না, কারণ তারা তাদের চাকরি মেনটেন করছেন। তাদেরও তো চাকরি, তারাও সংসার আছে, তারাও চাকরির ভয় পান, বদলির ভয় পান, এটা ঘটনা। তাহলে কথা হচ্ছে যে এই যে পারপাসলি একই সঙ্গে দেখা যাচ্ছে চাকরিহারাদের আন্দোলন শুরু হলো, তারপর তাদের দুটো ভাগে ভাগ করে দেওয়া হলো, তাদের মধ্যে ডিভাইড অ্যান্ড রুল করা হলো, তাদের সঙ্গে ফালতু ফালতু দুটো মিটিং হলো। সবটাই ফালতু এই কারণেই যে কেউ কোনো অ্যাসুরেন্স দিচ্ছেন না, দিতে পারবেনও না, যদি দেন সেটা মিথ্যে কথা বলছেন অতি অবশ্য করেই। এবং সেটা যে এই টিচাররা বুঝছেন না তাও না, এরা কিন্তু বুঝছেন, কারণ এরা টিচার মানে হচ্ছে সমাজের শিক্ষিত অংশ, অতএব তারা কিন্তু সবই বুঝছেন। তারা অসহায়, তাদের আজ কিছু করার নেই, অসহায়ভাবে তাদের চাকরি চলে গিয়েছে, এবং পিছনে ডেফিনেটলি অনেক কারণই আছে। কারণ আমি আগেও বলেছি আমার আগের ভিডিওতে যে এদের মধ্যে বহু টিচার আছেন যারা হয়তো যোগ্যই ছিলেন, কিন্তু তারা রিস্ক নেননি বা বাধ্য হয়েছেন টাকা দিয়ে চাকরি হয়েছে, এটা সব দিক থেকে প্রমাণিত। এবং যাদের মানে নামে কথাটা উঠেছে তারা কিন্তু এই দুর্নীতি বিষয়ে একদম স্পিকটি নট, মুখে কুলু পেটে আছেন। এত কথা বলছেন তারা, এই আইন মানি না, ওই আইন মানি না, আপনারা স্কুলে যান, হ্যানা করুন ত্যানা করুন, একবারও বলছেন না যে না দুর্নীতি হয়নি, কারণ এটা প্রমাণ হয়ে গেছে সুপ্রিম কোর্ট পর্যন্ত যে দুর্নীতি হয়েছে। সেই জন্যই তারা বলতে পারছেন না যে দুর্নীতি হয়নি। অথচ সেই দুর্নীতিটাকে স্বীকার করে যা করা উচিত সেটা তো তারা করেনি, উল্টে তারা এই যে মদত আমরা দেখছি কোথায় কোথায় হচ্ছে, যে টিচাররা কীভাবে আজকে বঞ্চিত রাস্তায় বসে আছেন, তারা অনশন করছেন, তাদের একটা অংশ, তারা কিন্তু যথেষ্ট বুঝতে পারছেন যে তাদের সঙ্গে কি হয়েছে আর ভবিষ্যতে আরও কি হতে চলেছে। এবং একদল দেখছি আমরা শুনছি চাকরি করতে যাচ্ছেন, এবং তাদের এগেনস্টে আবার যারা ওই চাকরি পাননি এরকম তারা আবার কেস করে দিয়েছেন, কন্টেম্পট অফ কোর্ট। যাই হোক, মানে টোটাল টার্ময়েল চলছে। এবং মুর্শিদাবাদে যা হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশে আমরা এতদিন যা দেখেছি তারই একটা এক্সটেন্ডেড রূপ আমরা দেখতে পাচ্ছি। কিন্তু কেন করা হচ্ছে? ওয়াক অফ আইন তো ভারতবর্ষের সব স্টেটে লাগু হচ্ছে, তাহলে এখানেই কেন পারপাসলি? কারণ এখানে কিছুই সামলানো যাচ্ছে না বা সামলানোর চেষ্টাই নেই। টার্ময়েল হোক, মানুষ ভয়ে থাকুক, মানুষ মানে পার্টিকুলার হিন্দু সম্প্রদায়ের মানুষ ভয়ে থাকুক, সেই জন্যই হয়তো করা হচ্ছে। কারণ সেটাই তো দেখে মনে হচ্ছে, এতদিন ধরে দেখেছি, 7-8 দিন ওয়াচ করার পর আজকে আমি এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি, কারণ সাধারণ মানুষ কাঁদছেন। আমি দেখলাম এক দম্পতি তারা বলছেন তাদের ধুলিয়ান মোড়ে একটা মিষ্টির দোকান ছিল, সাধারণ মানুষ তারা, সেই মিষ্টির দোকানটা ভাঙচুর করা হয়েছে, লুটপাট করা হয়েছে, তাদের ক্যাশ বক্সটা পর্যন্ত লুটে নিয়ে যাওয়া হয়েছে। এবং এই যারা মুখে গামছা জড়িয়ে কাপড় জড়িয়ে এই উগ্রবাদিত্বটা চালিয়েছে তারাই করছে। আমরা এখন শুনছি যে আরও কী সব বাংলাদেশের কোন সেল, উগ্রবাদী সেল হয়তো সেখান থেকে করা হয়েছে, কিন্তু কাদের মদতে? এটা তো বড় প্রশ্ন। এটা কিন্তু আমরা জানি উত্তরটা, কিন্তু হ্যাঁ আমরা বলতে ভয় পাই, কারণ আমাদের কাছে তো প্রমাণ তো নেই। অথচ তাদের যে কথা, প্রমাণ নেইও বলবো না, কারণ এই যে কোনো আইন আমরা মানছি না, কোনো আইনই মানছেন না। একজন আইনেরই শপথ নিয়ে তিনি তার পোস্টে রয়েছেন, তিনি বলছেন আমি মানি না, আমি ওয়াক অফ আইন মানি না, আমি সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট মানি না, আমি চাই যে আর কেউও মানুক, আপনারাও মানবেন না, তিনি পরিষ্কার বলছেন। অথচ আমরা কিন্তু কোনো তার এগেনস্টে তদন্ত হওয়া বা তাকে কোনো জবাবদিহি করা বা ডেকে পাঠানো বা কোনো কিছু আমরা এখনও পর্যন্ত কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে দেখতে পাচ্ছি না। কেন? এর কোনো উত্তর নেই। সবই কি ভোট ব্যাংকের দিকে নজর রেখে করা? হ্যাঁ, যে ভিডিওটা দেখেছি আমরা অবশ্য করেই সেই প্রচণ্ড উগ্রবাদী কথাবার্তা, যে দিদি আমাদের ওপর নির্ভর করে থাকে, দিদি আমাদের দয়ায় বেঁচে থাকে, এটা বলা হয়েছে। আমরা দিদির দয়ায় বাঁচি না, পরিষ্কার করে সব কিছুই বোঝা যাচ্ছে তার থেকে। আর কি বেশি বুঝিয়ে বলার প্রয়োজন আছে? তারপরে আর কিছু বুঝিয়ে বলার প্রয়োজন নেই। কিন্তু এই যে পশ্চিমবঙ্গকে পারপাসলি অচল করে দেওয়া হচ্ছে এবং সেটা সামলানো তো যাচ্ছেই না, তারপরেও আমরা দেখেছি যারা বড় বড়
প্রশাসনের আধিকারিক তারা কিন্তু ঠিক যেন রাজনীতিজ্ঞদের ঢঙে বলছেন আমরা আপনাদের পাশে আছি। কাদের পাশে আছেন? যারা বলছেন, ওই যে দম্পতির কথা বললাম, তারা কাঁদছেন, বলছেন আমাদের দোকানটার আর কিছু নেই, জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছে, আমরা খাবো কি? সত্যি তো এই প্রশ্নের কি উত্তর আছে এদের কাছে? এই যে যারা প্রশাসনের আধিকারিক বলছেন যে পাশে আছি, এডিজি আইন শৃঙ্খলা দেখলাম বলছেন যে আমরা পাশে আছি সাধারণ মানুষের, কিভাবে পাশে আছেন? এরা খাবেন কি? কোনো ব্যবস্থা হয়েছে? আমরা যারা আরও সাধারণ মানুষ তাদের মনে তো এই প্রশ্নগুলো আসছে। আমরাও তো নিশ্চিন্তে খেতে ঘুমোতে পারছি না, কারণ বাড়ির পাশে আগুন জ্বললে কি পাশের বাড়ির মানুষ খেতে ঘুমোতে পারে? আপনারাই বলুন তো, আমি কি কথাগুলো ঠিক বলছি না? পশ্চিমবঙ্গের কি এটাই পাওনা ছিল? তারা চেয়েছিল নিজের ঘরের মেয়েকে, হ্যাঁ তারা চেয়েছিল, ম্যাক্সিমাম মানুষ তারা সুন্দর করে ভোট দিয়ে ভালোবেসে এনেছেন, কিন্তু তারা কি এই দিন দেখতে চেয়েছিলেন? এই দিনের অপেক্ষায় ছিলেন? এর চেয়ে বেশি ভালো কি তারা ডিজার্ভ করেন না? এটাই কি তাদের পাওনা ছিল? আজকে যারা বলছেন যে আমাদের দয়ায় দিদি বেঁচে আছে, বুঝলাম তাদের দয়ায় বেঁচে আছে, কিন্তু আমরা যারা এখানকার মানুষ, আমরা কি হিন্দু ধর্মাবলম্বী হয়ে খুব ভুল করেছি? আমরা হিন্দু ধর্মের মানুষে জন্মেছি বলে কি খুব ভুল করেছি? আমরা কি এগুলোই আমাদের পাওনা? এই সাধারণ কতগুলি উত্তর কে দেবেন আমাদের? যারা বলছেন পাশে আছি তারা দেবেন? আছে তো তাদের কাছে? যদি ছিল তাহলে আজকে কেন হাইকোর্টের অর্ডার আনতে হলো বিরোধী দলনেতাকে? দৌড়ে গিয়ে তিনি তাড়াতাড়ি কালকে যদি এই সময় মতন হাইকোর্টের অর্ডার না আনতে পারতেন, কাল রাতেও হয়তো আরও অঘটন ঘটে যেত। যদিও আরও অনেক কিছুরই সংবাদ পাওয়া যাচ্ছে, তবে আজ সকালে দেখলাম অনেকটা নর্মালসি ফিরেছে। অনেকটা নর্মালসি বলতে মানুষজন এখনও ঘরের বাইরে বেরোতে পারছেন না। ওই জায়গায় জায়গায় আগুন জ্বলছে, ধিকি ধিকি ছাই পোড়া কালো পড়ে আছে। এগুলো দেখলেও কীরকম লাগে, যে যেন সেই মনে হচ্ছে কোনো সিনেমার উগ্রপন্থা দেখছি। মানে এটা যে আমাদের ঘরের পাশেই হচ্ছে, আমাদের এখান থেকে মুর্শিদাবাদ তো খুব বেশি দূরে নয়। মানে আশ্চর্য লাগছে, মাথা ঘুরছে এগুলো দেখে, যে আমরা কোথায় চলেছি। অথচ এখনও সেখানকার মানুষ কিন্তু, সাধারণ মানুষ অনেক ধৈর্য রেখেছেন। তারা বলছেন আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, তারা কিন্তু ভালোভাবেই ছিলেন। হিন্দু মুসলিম ভাই ভাই বলে এখনও তারা মিছিল করছেন যতটুকুন পারছেন এই অবস্থার মধ্যে, চেষ্টা করছেন তারা নর্মালসি ফিরিয়ে আনার। তাদের মনের মধ্যে কিন্তু কোনো শত্রুতা নেই। তাহলে এগুলো কারা করছে? এবং তাদের একজনকেও ধরা গেল না। শোনা যাচ্ছে 2-3 জন এখন ধরা পড়েছে। তারা হয়তো বিএসএফের গাড়িতে আগুন দিয়েছিল, পুলিশের গাড়ি বা কিছু ভেবে। তো বিএসএফের গাড়িতে আগুন দেওয়াতে বিএসএফ তাদেরকে, মনে হচ্ছে আমি একটা নিউজ চ্যানেলে দেখলাম যে তাদের মধ্যে 3 জনকে বোধহয় গুলিও লেগেছে, তাদের ধরা পড়েছে। জানি না তাদের কাছ থেকে কিছু জানা যাবে কি না, যে কারা করাচ্ছে এগুলো, কারা করাচ্ছে এই প্রচণ্ড উগ্রবাদিত্ব। হঠাৎ করে মুখে গামছা বেঁধে, কাপড় বেঁধে, এবং মাত্র 10 বছর বয়স থেকে 18 বছর বয়স, তার বেশি বয়স হবে না, একদম অল্প বয়সী কচি বাচ্চা ছেলেরা, যাদের মনের ভিতরটা নরম আছে, যাদেরকে এইসব জিহাদ ফিয়াদ শুনিয়ে বোধহয় মানে বোঝানো যায়, যাদের এখনও মনটা শক্ত হয়নি, যারা ততটা বুঝতে শেখেনি, তাদের দিয়ে এগুলো করানো হচ্ছে। কাদের স্বার্থে? কাদের স্বার্থ রক্ষা হচ্ছে? আপনারা ভাবুন, ভাবুন, এরপরে যা করবেন ভেবে করবেন। এবং আমি দেখলাম যে এই যে বিরোধী দলনেতাকে অনেক ধন্যবাদ, যে উনি সময় মতন যদি হাইকোর্টে গিয়ে মুভ না করতেন, তাহলে কিন্তু আজকে কেন্দ্রীয় বাহিনীও সময় নামতো না, এবং পুলিশের পক্ষে যে সম্ভব হচ্ছে না, তাদেরই গাড়িতে আগুন দিচ্ছে আমরা দেখেছি। তারাও ভয় পেয়ে গেছিলেন, কারণ একটা একটা এজিটেশন চলছিল হিউজ। মানে এটা এজিটেশনও না, সাজ মারপিট যেটা বলে, একদম বড় বড় ইট মারা হচ্ছে লোকের বাড়িতে, দোকানে, রেলে ভাঙচুর করা হচ্ছে, ঠিক একই কায়দায়। সেই যেবার এনআরসিসিএ শোনা গেছিল, ঠিক তখন যেভাবে করা হয়েছিল একইভাবে এবং একই জায়গাগুলোতে। বারবার এই জিনিসটা কেন হচ্ছে? ইন্টেলিজেন্স কি ফেল করছে? তাহলে আমরা যারা সিভিলিয়ান, আমরা তাহলে তো আতঙ্কগ্রস্ত হয়ে পড়ছি। আমরা বাড়ির মধ্যে আমরা জানছি আমাদের জন্য পুলিশ আছে, মিলিটারি আছে, তারা আমাদের বাঁচাবে, প্রোটেকশনের জন্য এরা আছেন, কিন্তু কোথায়? এইভাবে মানুষের জীবন জীবিকা আজকে মানে শাস্তির মুখে, চ্যালেঞ্জের মুখে পড়েছে। তারা তো নিরস্ত্র সাধারণ মানুষ, তারা কি করবেন, কিভাবে বাঁচবেন? আপনারা প্লিজ তাদের বাঁচান। যদিও কেন্দ্রীয় বাহিনী এখন নেমেছে, জানি না কতদিন কেন্দ্রীয় বাহিনী ওখানে থাকবে, কিন্তু এইভাবে কি করে চলবে? শান্তি, পার্মানেন্ট শান্তি আমরা চাই, এবং শান্তি পেতে হলে কি করতে হবে সেটা আপনাদেরকেই ডিসাইড করতে হবে। আমি সাধারণ মানুষকে আহ্বান জানাচ্ছি, একেবারেই উগ্রবাদিত্বকে প্রশ্রয় তো দেওয়া চলবেই না। সকলে সাবধানে থাকবেন, সতর্ক থাকবেন, এবং অবশ্যই আইনের আধিকারিক, যারা পুলিশের আধিকারিক বা কেন্দ্রীয় বাহিনী নেমেছে, তাদের সঙ্গে সহযোগিতা করুন। প্রত্যেককে বলবো সাবধানে থাকুন, সুস্থ থাকুন, চেষ্টা করুন ভালো থাকার, সুস্থ থাকার। কোনো প্ররোচনায় পা দেবেন না। সাধারণ মানুষের কাছে আহ্বান, তারা তাদের ঘরের এই অল্প বয়সী বাচ্চা ছেলেদের কোনো রকম প্ররোচনায় পা দিতে দেবেন না। তারা নজর রাখুন নিজেদের ঘরের ছেলেদের উপর, কোনোভাবে তারা ফাঁদে না পড়ে। এটা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করব। কিন্তু সত্যি বলছি, মাথার মধ্যে প্রচুর দুশ্চিন্তা রয়ে গেল, যে আমরা কি সত্যি সেফ? আমরা কিন্তু শান্তি চাই, আমরা শান্তি চাই, এবং শান্তির জন্য যেটা করা প্রয়োজন আমরা সেটাই করতে চাই।
তো আইনের রক্ষকদের কাছে এটা নিবেদন যে আপনারা প্লিজ কড়া হাতে দমন করুন, এবং কেন্দ্রীয় সরকার এখনও কেন রাষ্ট্রপতি শাসন জারি করার মতন অবস্থা তাদের মনে হচ্ছে না, এখনও মনে হচ্ছে না যে আইন শৃঙ্খলা যথেষ্ট চ্যালেঞ্জের মুখে, এটা আমি জানি না কেন তারা 356 ধারা জারি করছেন না। মানুষ একটু শান্তিতে বাঁচার রাইট তাদের কিন্তু রয়েছে, এটা আমার কিন্তু একজন সাধারণ মানুষ, খুব ক্ষুদ্র সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয়। আশা করি আমি আমার বক্তব্য বলতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন। কেউ কোনো বিরূপ মন্তব্য প্লিজ করবেন না, কারণ পরিস্থিতি ভালো না, একদম শান্তি একমাত্র কাম্য আমাদের। সেজন্য প্রত্যেককে বলবো ঠান্ডা মাথায় শান্ত মাথায় যা কমেন্ট করবেন এবং ভিডিও শেয়ার করবেন। সবাইকে শান্ত থাকবার বার্তা দিচ্ছি, সবাই শান্ত থাকুন। আমার একটা ভিডিও আছে, এই ভিডিওর সাথে আমি ভেবেছিলাম অ্যাটাচ করব, কিন্তু এখন আমার মনে হচ্ছে থাক, আমি অ্যাটাচ করব না। বক্তব্যটা আমি আমার ভিডিওর প্রথমেই বলে দিয়েছি, সেই ভিডিওটা আছে আমার কাছে রাখা, কিন্তু আমি ভাবছি আমি অ্যাটাচ করব না, কারণ আর অশান্তি দরকার নেই, আর চাই না। যা হয়ে গেছে, আর অশান্তি যেন না হয়, এটাই একমাত্র কাম্য। প্রত্যেকে শান্ত থাকুন, ঠান্ডা মাথায় থাকুন এবং সতর্ক থাকুন, প্রশাসনের আধিকারিকদের সহায়তা করুন, এটা বলে আমি আমার বক্তব্য এখানেই শেষ করব। নমস্কার।